নমস্কার, হেরিটেজ হাইলাইটস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তোমরা নতুন নতুন ভিডিও পেতে, বিশেষ করে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের ক্লাসগুলো পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। সেমিস্টারের প্রতিটি অধ্যায় আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং পাশাপাশি যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো আমি ডিসকাস করে দেব। তো চলো আজকে আমরা শুরু করব 11 সেকেন্ড সেমিস্টারের যে ইতিহাসের দ্বিতীয় যে প্রথম অধ্যায়, সেটা হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি। রাষ্ট্রের প্রকৃতি। তাহলে আমরা সেমিস্টার সিস্টেমে প্রথম নম্বর বিভাজনটা দেখে নিই। নম্বর বিভাজনটা কীরকম না, 3 নম্বরের 4টা লিখতে হবে, তারপরে 4 নম্বরের 3টা, আর কি করতে হবে না 8 নম্বরের 2টো। তাহলে টোটাল হচ্ছে 24, আর 20 নম্বর হচ্ছে প্রজেক্ট। এটা ছিল আমাদের তাহলে 3 নম্বরের 4টা, 4 নম্বরের 3টা, আর 8 নম্বরের 2টো। এইভাবে আমরা 40 নম্বরের পরীক্ষা দিতে হবে। তো এটা নিশ্চয়ই তোমাদের বোঝা গেছে বা তোমরা এই সম্পর্কে অবগত। তো এবার আমরা যে বিষয়ে যাব সেটা হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র কাকে না, আমাদের এই প্রকৃতিতে মানুষ ব্যতীত যে সমস্ত প্রাণী রয়েছে তারা সকলেই কিন্তু মানুষের তুলনায় বুদ্ধিমান কম বা অনেকটা পিছিয়ে রয়েছে। মানুষ তার নিজের প্রয়োজনে, নিজের সাহসিকতায় তৈরি করেছে পরিবার, সংগঠন ইত্যাদি। মানুষের সবথেকে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ শক্তিশালী একটি সংগঠন হচ্ছে রাষ্ট্র। তাহলে রাষ্ট্র ধারণা কিভাবে এলো? আমরা যদি একটু ফিরে যাই তাহলে দেখতে পাবো প্রাচীন যুগের দিকে যেসব রাজনৈতিক সংগঠনগুলি গড়ে উঠেছিল সেগুলোকে বলা হচ্ছে জনপদ, মহাজনপদ, নগর রাষ্ট্র ইত্যাদি। ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থে প্রথম রাষ্ট্র কথাটি ব্যবহার করছেন। কে? তাহলে ম্যাকিয়াভেলি। তাহলে রাষ্ট্র হচ্ছে এমন একটি সংগঠন যেখানে মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক চাহিদা পূরণ হয়ে থাকে। তারপর আমরা যেটা জানবো এই অধ্যায়ে সেটা হচ্ছে রাষ্ট্র দর্শন কাকে বলে। রাষ্ট্র দর্শন অর্থাৎ একটি যথার্থ রাষ্ট্রের শাসনতান্ত্রিক আদর্শ, শাসকের রীতি বা শাসকের স্বরূপ, জনগণের ভূমিকা, এগুলো নিয়ে যে সমস্ত চিন্তাবিদগণ বা রাষ্ট্রচিন্তাবিদরা বা রাষ্ট্রবিজ্ঞানীরা আলোচনা করেছেন, পর্যবেক্ষণ করেছেন এবং বিশ্লেষণ করেছেন, তাকে বলা হচ্ছে রাষ্ট্র দর্শন। যেমন আমরা প্রাচ্য, পাশ্চাত্য, প্রাচ্য আর পাশ্চাত্য। প্রাচ্যের রাষ্ট্রবিদগণ যেমন বলতে পারি আমরা ভারতের কৌটিল্য, জিয়াউদ্দিন বার্নি, গ্রিসের হচ্ছে প্লেটো, অ্যারিস্টটল, আবার সিসেরো, আবার ম্যাকিয়াভেলি, বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদগণ তারা হচ্ছে বিদেশি। তারা এই প্লেটো, অ্যারিস্টটল, সেনেকা, ম্যাকিয়াভেলি এরা পাশ্চাত্যের, আর ভারতীয় হচ্ছে জিয়াউদ্দিন বার্নি আর কৌটিল্য। যার সম্পর্কে আমরা প্রথম জেনে নেব, তিনি হচ্ছেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত কূটনীতিজ্ঞ, রাজনীতিবিদ, নাম ছিল কৌটিল্য। তো কৌটিল্যের জন্ম কিংবা ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা খুব একটা কিন্তু জানতে পারি না। তো অনুমান করা হয়েছে 570 কিংবা 575 খ্রিস্টপূর্বাব্দে। কি বললাম? 570 কিংবা খ্রিস্টপূর্বাব্দ, বা অনেকে বলছেন 575 খ্রিস্টপূর্ব তিনি জন্মগ্রহণ করছেন। তিনি বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। আর ইনি কৌটিল্য প্রথম জীবনে কি করেছিলেন না তক্ষশিলায় অধ্যাপনা করেছিলেন।
এক সময় তিনি কি করেছেন না, এক সময় নন্দ বংশের শেষ রাজা, নাম কি তোমরা ক্লাস 6-এ পড়েছো, ধননন্দ। এই নন্দ বংশে ধননন্দর তার রাজ দরবারে তিনি কি করেছিলেন না, চরম অপমানিত হয়েছিলেন। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে এই অপমানের বদলা আমি নিয়েই ছাড়ব। কে? ধননন্দের কাছে অপমানিত হয়েছিলেন। তো সেই জন্য তিনি কি করেছিলেন না, প্রস্তুতি নিয়েছিলেন। ঘটনাক্রমে সেই সময় দেখা হয় বালক চন্দ্রগুপ্তের সঙ্গে। চন্দ্রগুপ্তের মধ্যে তিনি রাজকীয় গুণাবলী দেখতে পান এবং তাকে নিয়ে আসেন কোথায় না, তক্ষশিলাতে। নিয়ে এসে কি করেন না, নিয়ে এসে তিনি কি করছেন, যুদ্ধবিদ্যা এবং অন্যান্য রাজনৈতিক জ্ঞান তাকে উদ্বুদ্ধ করছেন এবং তৈরি করছেন সেইভাবে। এবং একদা তিনি কি করলেন না, 324 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা কি করলেন, তিনি প্রতিষ্ঠা করলেন মগধে মৌর্য বংশ। কি বংশ না, মৌর্য বংশ। রিভেঞ্জ, বদলা, প্রতিজ্ঞা নিয়েছিলেন। আমরা বলি না আপনার টাইম আয়েগা, এসে গেছে ওনার টাইম। কৌটিল্য কি হলেন না, কৌটিল্য হলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী এবং পরামর্শদাতা। তার রাজনৈতিক বিচক্ষণতা, কূটনৈতিক অভিজ্ঞতা, পারদর্শিতা, এগুলোর জন্য ওনাকে বলা হচ্ছে কি না, ভারতের ম্যাকিয়াভেলি। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারে বারে পড়ে। সেটা হচ্ছে কৌটিল্যকে কেন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? 3 অথবা 4 নম্বরে কিন্তু পরীক্ষায় আসে। কি বললাম আমি না, কৌটিল্যকে কেন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? কেন বলা হয় না, তোমরা লেখার সময় প্রথম যেটা ইন্ট্রোডাকশন দেবে সেটা হচ্ছে কৌটিল্য কে ছিলেন আর ম্যাকিয়াভেলি কে ছিলেন। ইনি ইতালীয় রাষ্ট্রচিন্তাবিদ, ইনি ভারতীয় রাষ্ট্রচিন্তাবিদ। ঠিক আছে, তো ইনাদের দুজনের ইন্ট্রোডাকশন দেবে। ইনার গ্রন্থের নাম কি না, দা প্রিন্স। আর ইনার গ্রন্থের নাম কি না, অর্থশাস্ত্র। তাহলে দুজনের গ্রন্থ দুটি আলাদা অবশ্যই, কিন্তু দুটি গ্রন্থতে তাদের যে রাষ্ট্র দর্শন, শাসকের স্বরূপ, রাষ্ট্রের প্রকৃতি, জনগণের ভূমিকা, শাসক কি করবেন, তার কর্তব্য কি, দুটোর অনেক সাদৃশ্য পাওয়া গেছে, মিল পাওয়া গেছে। এক কথা, এই মিলের জন্য অনেক ঐতিহাসিক বলছেন কি কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলছেন। কিন্তু অনেকে আবার বলছেন যে সময়কালের বিচারে এবং রাষ্ট্রতত্ত্বের বিচারে কৌটিল্য হচ্ছেন ম্যাকিয়াভেলির পূর্বসূরি, অনেক আগেকার। তাই অনেকে মানতে নারাজ। যাই হোক, আমরা বলতে পারি যে তর্ক বিতর্ক থাকা সত্ত্বেও প্রাচীন ভারতের একজন অন্যতম রাজনৈতিক দর্শনের পুরোধা ব্যক্তি ছিলেন এই কৌটিল্য, যিনি মৌর্য সাম্রাজ্যকে, বিশেষ করে চন্দ্রগুপ্তের রাজসভাকে জাঁকজমকভাবে সাজিয়ে তুলেছিলেন নিজের অঙ্গুলি হিলনের দ্বারা। এবং রাজার কি ভূমিকা, শাসককে কি হতে হবে, একজন শাসকের উপর নির্ভর করবে তার রাষ্ট্র, রাজাই রাষ্ট্র। তিনি এইভাবে একটা সুদৃঢ় এবং সুনিয়ন্ত্রণের দ্বারা একটা রাষ্ট্রকে তিনি গড়ে তুলেছিলেন। এটাই তার অন্যতম ভূমিকা। তারপরে যে কোশ্চেনটা বারে বারে আসে, বড় কোশ্চেন, লং কোশ্চেন, সেটা হলো যে অর্থশাস্ত্রে বর্ণিত রাষ্ট্র ব্যবস্থার পরিচয় দাও। এটা তোমাদের 8 নম্বরে পড়ে, খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় আসার চান্স ধরে রাখতে পারো 90%। এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। নতুন সিলেবাস, তোমাদের কৌটিল্য মহান ব্যক্তিত্ব। তো তাহলে তোমরা প্রথমে কৌটিল্যর যে পরিচয়, তাহলে
অর্থশাস্ত্রে বর্ণিত যে রাষ্ট্র ব্যবস্থা তার পরিচয়ের প্রথম যে গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বলেছেন সেটা হচ্ছে কি না শাসকের নীতি। কৌটিল্য বলছেন কি বলছেন না শাসককে কূটনীতি পরায়ণ হতে হবে। শাসককে কি করতে হবে না কূটনীতি পরায়ণ হতে হবে। তিনি শাসন ব্যবস্থাকে পরিচালনা করার জন্য কি করবেন না তাকে কঠোর হতে হবে। আমরা যে কোনো ব্যক্তি তো রাজা হতে পারেন না, তাহলে রাজার কিছু গুণাবলী চাই। তিনি বলছেন শাসককে কি হতে হবে না সবসময় বিচার করতে হবে, বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, শাসককে কঠোর হতে হবে। এটা হচ্ছে শাসকের নীতি। এটা তোমরা এইভাবে লিখতে পারো। তারপরে যেটা গুরুত্বপূর্ণ 2 নম্বর, সেটা হচ্ছে রাজার কর্তব্য। রাজার কর্তব্য কি লিখলাম? রাজার কর্তব্য মানে রাজা হচ্ছেন একটা সাম্রাজ্যের যাবতীয় ক্ষমতার উৎস। তিনি যা বলবেন সেটাই শেষ কথা। কিন্তু কৌটিল্য বলছেন যে রাজার কাছে অবাধ ক্ষমতা থাকলেও তিনি কি করতে পারবেন না না যে সিদ্ধান্ত কিছু কিছু সিদ্ধান্ত নিজে গ্রহণ করতে পারবে না। কি করতে হবে তাকে না ওনাকে করতে হবে যে মন্ত্রী পরিষদের কাছ থেকে পরামর্শ নেওয়া। এটা হচ্ছে না রাজার কর্তব্য। তারপর আমরা 3 নম্বরে যেটা জানবো, 3 নম্বরে কি জানবো? 3 নম্বরে হচ্ছে বলা হচ্ছে নৈতিকতায় গুরুত্বহীনতা। মানে রাষ্ট্রের প্রয়োজনে যেটা দরকার সেভাবে রাজাকে করতেই হবে। যে কঠোর হতে হবে, হ্যাঁ কঠোর নীতি নিতেই হবে। মানে রাজাকে এমন হতে হবে যাতে কোনো অপরাধী, সে রাজার প্রিয়জন হতে পারে, কাছের লোক হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, কিন্তু শাস্তি করলে, অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। আর নিরপরাধকে যাতে শাস্তি না পায় তার ব্যবস্থা কে করবে? রাজা করবে। রাজাকে কি করতে হবে না সত্যিকারের কঠোর হতে হবে। তিনি তাই বলেছেন নীতি কথাই হবে না, নৈতিকতায় গুরুত্ব দিতে হবে না। প্রয়োজনে তুমি যে ব্যবস্থা নেবে সেটাই, যেটা নেওয়ার প্রয়োজন রয়েছে সেটা তোমাকে নিতে হবে। তিনি এই অর্থশাস্ত্রে এটা বর্ণনা করেছেন। তারপরে যেটা তিনি বলেছেন এটা হচ্ছে না 4 নম্বরে বলা হয়েছে সর্বসাধারণের কল্যাণ সাধন। আমরা মহান সম্রাট অশোকের নাম শুনেছি। তিনি যখন কলিঙ্গ যুদ্ধের পরে, কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা, উনি ফিরে এসে বলছেন যে না আর আমি কোনো যুদ্ধ করব না, ধর্ম বিজয় নীতি তিনি গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তো তিনি বলছেন প্রজার সুখে রাজার সুখ। ঠিক একই আমরা দেখতে পাচ্ছি যে সর্বসাধারণের কল্যাণ কি করবে না রাষ্ট্র ব্যবস্থা করবে। রাষ্ট্র মানে রাজাই বলছে, রাজায় কি করবে না যুবকদের বেকারত্ব কমাতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এইভাবে সর্বসাধারণের কল্যাণ করতে হবে, দুস্থদের সঠিক জায়গা দিতে হবে, সঠিক স্থান দিতে হবে। এইভাবে তিনি সর্বসাধারণের কল্যাণের কথা বলেছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ তিনি করার কথা বলেছেন তার এই অর্থশাস্ত্র গ্রন্থে। তারপরে 5 নম্বর হচ্ছে অর্থনৈতিক নীতি। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো রাষ্ট্র ব্যবস্থার সব থেকে মজবুত যে স্তম্ভ সেটা হচ্ছে অর্থ। অর্থটা একবারে মূল স্তম্ভ। যেই রাষ্ট্রে যত পরিমাণ অর্থ রয়েছে সেই রাষ্ট্র ততটা শক্তিশালী। অর্থ আর সেনাবাহিনী এই দুটোকে মূল স্তম্ভ হিসেবে কাজ করবে, তার মধ্যে অর্থটা তো প্রয়োজন। তো তিনি বলছেন যে রাষ্ট্রকে পরিচালনা করতে হলে প্রজাদের কাছ থেকে নিতে হবে না কর নিতে হবে। তিনি কি বলছেন না 1/6 মানে 6 ভাগের 1 ভাগ কৃষকদের কাছ থেকে রাজস্ব হিসেবে নেওয়ার কথা কে বলেছেন না কৌটিল্য তার অর্থশাস্ত্রে বলেছেন, যার দ্বারা কি হবে না রাজকর্মচারীদের বেতন, রাষ্ট্র পরিচালনার কাজে এই অর্থ ব্যয় করা হবে। আর তারপরে কি বলেছেন না তিনি আরেকটা গুরুত্বপূর্ণ বলছেন
দুর্নীতি নিয়ন্ত্রণ ব্যবস্থা। তোমরা ভালো করে লক্ষ্য করবে, যখন কোন একজন ব্যক্তি তিনি চাকরি করেন, ধরো দীর্ঘদিন একটা পোস্টে তিনি থেকে গেছেন, তার মানে তার যে কাজের প্রকৃতি, কোনটা করলে কি হবে তিনি ভালোভাবে জানেন, তাহলে তার দুর্নীতি করার বা করাপশন করার যে প্রবণতাটা সেটা কিন্তু বেড়ে যায়। যদি ওনাকে 3 বছর বা 4 বছর অন্তর বদলি করা হয়, অর্থাৎ ট্রান্সফার করা হয়, তাহলে কিন্তু নতুন জায়গায় গিয়ে নিজেকে সেট আপ করতেই ওটা সময় লেগে যায়, তাই তিনি সহজে করাপশন করতে পারে না। তো ইনি কৌটিল্য বলছেন যে রাজ কর্মচারীদেরকে সময় অনুপাতে বদলি করতে হবে, তাদের প্রমোশন করতে হবে, তার আবার ডিমোশনের ব্যবস্থা রাখতে হবে। যদি কোনো কর্মচারী দুর্নীতি বা করাপশনের মধ্যে জড়িত হয়ে যায়, তার জন্য উপযুক্ত ব্যবস্থা বা শাস্তি দিতে হবে। তিনি এইভাবে তার অর্থশাস্ত্রে তিনি বর্ণনা করছেন রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে। তিনি যেটা ফোকাস করলেন সেটা হচ্ছে একটা রাষ্ট্রের কি স্বরূপ হবে, শাসককে কি হতে হবে না শক্তিশালী হতে হবে। শাসকের সবসময় কঠোর নীতি নিতে হবে, প্রয়োজনে যে সমস্ত সিদ্ধান্ত নিলে রাষ্ট্র চলবে সেই সমস্ত সিদ্ধান্ত অতি অবশ্যই গ্রহণ করতে হবে, নাহলে কিন্তু রাষ্ট্র চলতে পারে না। বলা হচ্ছে না রাজাই রাষ্ট্র, রাষ্ট্রই সর্বসেবা, রাজাই সর্বসেবা, এভাবে আমরা কৌটিল্যের বর্ণিত অর্থশাস্ত্রে দেখতে পেলাম। এবার মধ্যযুগে আমরা যার নাম পাবো ঠিক একই রকম মিল রয়েছে। আমরা প্রাচ্যের পড়ছি এই মুহূর্তে, কার নাম পাচ্ছি না জিয়াউদ্দিন বার্নি। থেকে 1359। মধ্যযুগের বিশেষ করে সুলতানি যুগের ইতিহাস পড়তে গেলে যার ওপরে নির্ভর করতে হবে তিনি ছিলেন জিয়াউদ্দিন বার্নি। তিনি উত্তরপ্রদেশের বারান নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন, এই বারান থেকে নাম হয়েছে ওনার বার্নি। ঠিক আছে, তো ইনি মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে প্রায় 17 বছর তার সভাসদ ছিলেন। ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালে মাত্র 6 বছর তিনি যুক্ত ছিলেন এবং তার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না, তাকে পদচ্যুতি করা হয়। তার 2টি গ্রন্থ বিখ্যাত, কি কি না, একটা হচ্ছে তারিখ ই ফিরোজ শাহী। তোমরা নিশ্চয়ই ইতিহাসে পড়েছো, তোমরা 7-এ এটা ছিল, কি ছিল তারিখ ই ফিরোজ শাহী। এখানে গিয়াসউদ্দিন বলবন থেকে ফিরোজ শাহ তুগলক রাজত্বকাল পর্যন্ত তিনি আলোচনা, ফিরোজ শাহ তুগলক 6 বছর রাজত্বকালটা তিনি আলোচনা করেছেন। আর একটা হচ্ছে ফতোয়া ই জাহানদারি। এইটাই তিনি কি করেছেন না রাষ্ট্র ব্যবস্থার একটা সঠিক ব্যাখ্যা দিয়েছেন। রাষ্ট্র ব্যবস্থার কি হবে, শাসকের স্বরূপ কি হবে, জনগণ কি করবে, এগুলো নিয়ে তিনি কি করেছেন না আলোচনা করেছেন। তো পরীক্ষায় যে প্রশ্নটা বারে বারে পড়ে সেটা হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক কি করেছেন না বিভিন্নভাবে প্রশ্ন তুলেছেন যে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল, এটা কি এই রাষ্ট্র কি ধর্মের আশ্রয় করে চলছিল নাকি এটি ধর্ম নিরপেক্ষ ছিল। তাই বারে বারে পরীক্ষায় প্রশ্ন পড়ে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল, কিংবা ঘুরিয়ে যখন প্রশ্ন পড়ে যে সুলতানি রাষ্ট্র কি ধর্মাশ্রয়ী ছিল, মানে ধর্মের আশ্রয় যারা চলেছিল, তাহলে আমাদেরকে তখন ব্যাখ্যা করতে হলে কোনো একটা পক্ষ নিয়ে বিবেচনা করলে হবে না, তাহলে আমাকে কি করতে হবে, পক্ষে যুক্তি দিতে হবে এবং বিপক্ষে যুক্তি দিতে হবে। তো প্রথমে আমরা কি আলোচনা করব না ধর্মাশ্রয়ী প্রকৃতি। প্রথমেই যেটা আমরা পাবো ধর্মাশ্রয়ী প্রকৃতি মানে কোন কোন ঐতিহাসিক বলছেন না ঐতিহাসিক আর পি ত্রিপাঠী, ঈশ্বরী প্রসাদ, এনারা বলছেন না এটি
ধর্মীয় রাষ্ট্র ছিল একটি। আবার মোহাম্মদ হাবিব, সতীশচন্দ্র এনারা বলছেন না, এটা কখনোই ধর্মাশ্রয়ী প্রকৃতি ছিল না। কিন্তু মতানৈক্য রয়েছে, সর্বজন গ্রাহ্য কোনো মতবাদে পৌঁছানো যায়নি। তাই আমাদেরকে লেখার সময় এই তর্ক বিতর্কগুলোকে তুলে ধরতে হবে। তো আমরা প্রথমে কি যুক্তি দিচ্ছি না, ধর্মাশ্রয়ী প্রকৃতির প্রথম পয়েন্টটি তোমরা তুলে ধরবে যে খলিফার অনুমোদন। কি বললাম? খলিফার অনুমোদন। এই খলিফা কে ছিল আমাদের জেনে নিতে হবে প্রথমে। খলিফা কে? না, খলিফা হচ্ছে মুসলমান জগতের প্রধান ধর্মগুরু। কোথাকার খলিফা? না, তুরস্কের খলিফা। যিনি তুরস্কের খলিফা হন, যিনি ধর্মগুরু হন, তিনি সারা বিশ্বের ধর্মগুরু, মুসলমানদের ধর্মগুরু হন। তো সুলতানি সাম্রাজ্য যদি আমরা ভালো করে পর্যালোচনা করি তাহলে দেখব যে ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে কি করছেন না, খলিফার কাছ থেকে অনুমতি নিচ্ছেন বা স্বীকৃতি নিচ্ছেন তিনি। তাহলে যদি এটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র না থাকতো, না হতো, তাহলে কি প্রয়োজন ছিল খলিফার কাছে অনুমতি নেওয়ার? এটা তো প্রশ্ন এসেই যায়। তাই এটাকে অনেকে বলেছেন কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র। 2 নম্বরে আমরা কি বলতে পারি? শরীয়তের আইন। শরীয়ত কি না, শরীয়ত হচ্ছে মুসলিমদের বা মুসলমানদের একটি আইন কানুন, তাকে শরীয়ত বলা হচ্ছে, যার দ্বারা এই সুলতানি রাষ্ট্র পরিচালনা হচ্ছে। কি বললাম না, শরীয়ত হচ্ছে মুসলিমদের একটি আইন কানুন, তার দ্বারা কি হচ্ছে না সুলতান বা সম্রাট কি করছেন না সাম্রাজ্য পরিচালনা করছেন। তাই এটাকে অনেকে কি বলেছেন না ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলেছেন। তারপরে আমরা বলতে পারি 3 নম্বরে বলতে পারি কি বলতে পারি 3 নম্বরে না উলেমার প্রাধান্য। উলেমা কারা? উলেমা হচ্ছে না যারা এই শরীয়তের ব্যাখ্যাকর্তা। শরীয়ত যে আইন আমরা পড়লাম একটু আগে, এই শরীয়তের ব্যাখ্যাকর্তা হচ্ছে কে? উলেমা। তো আমরা দেখতে পাচ্ছি সুলতানি রাষ্ট্রে উলেমারা ব্যাখ্যা করছে আইন, সেই আইনকে মানতে বাধ্য করানো হচ্ছে কাকে? সম্রাটকে। সম্রাটকে বলা হচ্ছে তুমি ঈশ্বরের প্রতিনিধি স্বরূপ, তুমি কি করবে? তার প্রতিনিধি স্বরূপ তুমি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে। তাহলে এই উলেমার প্রাধান্য থেকে আমরা বলতে পারি এটাকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিধর্মীদের উপেক্ষা। বিধর্মী বলতে সুলতানি রাষ্ট্রের বেশিরভাগ জনসংখ্যার যে অধিকাংশ ছিল মুসলমান বা ইসলামের তারা পথপ্রদর্শক, কিন্তু তাদের কি রাষ্ট্রে প্রশ্ন লাগে না? তাদের রাষ্ট্রে কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অন্যান্য কোনো সংখ্যালঘু ছিল না? অবশ্যই ছিল। তাহলে ওনাদেরকে বলা হচ্ছে বিধর্মী। তো অনেকে বলছেন যে এখানে বিধর্মীদের উপেক্ষা করা হচ্ছে। কেমন করে? যেমন 712 খ্রিস্টাব্দে তোমরা নিশ্চয়ই বইতে পড়েছো যে মোহাম্মদ বিন কাসেম এসেছেন আমাদের ভারতবর্ষে। এসে কি করেছেন না জিজিয়া নামক একটা কর চালু করেছিলেন। জিজিয়াটা কি না, যারা মুসলমান শাসকের আমলে যারা অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য ধর্মের মানুষ, তাদের নিরাপত্তার তাগিদে তারা কি দিত না জিজিয়া এই করটি প্রদান করতো নিরাপত্তার তাগিদে। তাহলে শুধুমাত্র কেন ওদের উপর এক্সট্রা কটা চাপানো হলো? তাহলে এটা প্রশ্ন যাচ্ছে কি না তিনি বিধর্মীদের উপেক্ষা করছেন। আবার অনেকে বলছেন যে ভালো ভালো যে পদ সুলতানের সম্রাটের যে পাশাপাশি যে পদগুলো সেগুলো বিধর্মী বা অন্য কোনো সম্প্রদায়ের মানুষকে কিন্তু দেওয়া হতো না। তাই এটাকে অনেকেই ব্যঙ্গ করে কি বলেছেন না ধর্মাশ্রয়ী রাষ্ট্র। তারপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ প্রকৃতি। ধর্ম নিরপেক্ষ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ধর্মাশ্রয়ী প্রকৃতি সম্পর্কে। এখন আমরা যেটা আলোচনা করব ধর্মনিরপেক্ষ প্রকৃতি। ধর্মনিরপেক্ষ প্রকৃতিতে আমরা কি কি আলোচনা করব না এটা কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল? এক হচ্ছে বলছে পৃথক রাজতন্ত্রের পৃথক রাজতন্ত্রের
অনুপস্থিতি। তাহলে হযরত মুহাম্মদ ইসলাম ধর্মের প্রবর্তক, তারপরে খলিফা, তারপরে হচ্ছে সম্রাট। তাহলে শরীয়তের আইন অনুযায়ী ইসলামের জন্য পৃথক রাষ্ট্রের প্রয়োজন, যেখানে কোনো বিধর্মীরা থাকবে না। কিন্তু প্রশ্ন এখানেই যে সুলতানি শাসকরা কি তাহলে, বা সুলতানি শাসকদের আমলে কি কোনো বিধর্মীরা ছিল না? নিশ্চয়ই ছিল। তাহলে আমরা কখনো এটাকে বলতে পারি না যে ধর্মাশ্রয়ী রাষ্ট্র। তারপর আমরা 2 নম্বরে কি বলবো? 2 নম্বরে বলবো যে খলিফার প্রতি প্রয়োজন ভিত্তিক আনুগত্য। কি বললাম আমি? না, খলিফার প্রতি প্রয়োজন ভিত্তিক আনুগত্য। তোমরা যদি আমার ভিডিওটা ভালো করে দেখো তাহলে, বা শোনো, তাহলে কি করবে, তোমরা এখানেই পড়া হয়ে যাবে। আমি যেগুলো বলছি তোমরা মন দিয়ে শোনো, একেবারে এখানেই পড়া হয়ে যাবে। সঙ্গে তোমরা খাতা নিয়ে বসবে, স্টাডি করবে, এগুলোকে পয়েন্টগুলোকে তুলে রাখবে, নিজেরা ডিসকাস করবে। ঠিক আছে? তো খলিফার প্রতি প্রয়োজন ভিত্তিক আনুগত্য, আমি প্রথমে বলেছিলাম যে দিল্লির সুলতানগণ খলিফার কাছ থেকে অনুমতি নিয়ে সিংহাসনে বসে। তো সিংহাসনে বসছে অনুমতি নিয়ে, কিন্তু অনেক সুলতান আছে শুধুমাত্র প্রয়োজনে, যাতে ওই সুলতান বা সম্রাটকে সিংহাসন থেকে কেউ তাড়াতে না পারে, তার জন্য খলিফার একটা স্ট্যান্ড দরকার। সেরকম শুধুমাত্র প্রয়োজনে খলিফার কাছ থেকে অনুমোদনটা নিয়ে নিল, নিয়ে স্বাধীন মতো করে কি করলো, রাষ্ট্র পরিচালনা করলো। তাহলে এটা খলিফাকে মান্যতা দিচ্ছেন কি? আমরা আলাউদ্দিন খলজির কথা বলতেই পারি ইতিহাসে। উনি শুধু প্রয়োজন ভিত্তিক নিয়েছেন, পরিচালনা করেছেন নিজের মতো করে। তাহলে এটাকে আমরা কখনোই কিন্তু বলতে পারি না কি, না ধর্মাশ্রয়ী রাষ্ট্র। তারপরে বলা হচ্ছে বিধর্মীদের গুরুত্ব। কি বলা হচ্ছে না, সুলতানি রাষ্ট্রে যারা বিধর্মী রয়েছে, অন্যধর্ম মানুষ রয়েছে, তাদেরকে প্রশাসনের বিভিন্ন পদে উচ্চ পদে নিয়োগ করা হচ্ছে। তাই আমরা অতিরঞ্জন করে বলতে পারি না যেটাকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র। তাহলে এইভাবে তোমরা পক্ষে বিপক্ষে তোমাদের যুক্তিগুলো অবতারণা করবে। যাদের ভীতি রয়েছে, যে অনেকে বলেন ইতিহাস পড়বি না রে, ইতিহাস পড়ে কি হবে, ইতিহাসের মাস্টার নেই, খুঁজে পাওয়া যায় না। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, কোথাও তোমাদের অসুবিধা হবে না। আর অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে আমাদের স্যার এই জায়গাটা বুঝতে পারিনি। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা প্রথমে আমি আলোচনা করব। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকবে, পরবর্তী ভিডিওতে আমি পুনরায় আসছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে।